প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু আজ আবার এসেছি আপনাদের সঙ্গে মত বিনিময় করতে। একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে বক্তব্যের সহিত আপনাদের কাছে অনুরোধ, আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অনুগ্রহ করে আপনারা ইউটিউবে যাবেন এবং কথাগুলো শুনবেন, ভিডিও শুনবেন, শেয়ার করে দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। তো বন্ধুগণ, আমাদের প্রসঙ্গ ছিল বিলুপ্তির পথে বাঙালি সংস্কৃতি। এর আগের দুটি পর্ব আমি আপনাদের জ্ঞাতার্থে ভিডিও পোস্ট করেছি। আজকে এর তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা 1952 সনের ভাষা আন্দোলন পর্যন্ত এসেছিলাম, মধ্যযুগ থেকে শুরু করে। আজকে আমি ভাষা আন্দোলনে ওখানে একটা কমা দিয়ে আবার একটু মধ্যযুগে ফিরে যাই, কারণ মধ্যযুগ থেকেই অ্যাকচুয়ালি আমাদের ভাষা এবং সংস্কৃতির পর আক্রমণ শুরু হয়ে গেছিল। বন্ধুগণ, যারা বাংলা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন যে চর্যাপদ থেকে যে ধীরে ধীরে বাংলার ভাষা শুরু হলো। প্রথম বাংলায় ভাষায় বই রচনা শুরু হলো। প্রথম বইটি ছিল বোরচণ্ডী দাসের লেখা শ্রীকৃষ্ণের উপরে। উপন্যাস লিখেছিলেন আলালের ঘরের দোলাল টেকচাঁদ ঠাকুর। আর মধ্যযুগে তো রামায়ণ, মহাভারত ইত্যাদি বইয়ের বাংলা অনুবাদও হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মানুষের জন্য ঐতিহ্যের সঙ্গে আমাদের যে পূর্ববঙ্গের যে বাঙালি নদী বিধৌত যে বাঙালি জাতি গড়ে উঠেছিল, সেখানে একটু বাঙালিদের আচার আচরণ, তাদের মনোবৃত্তি অন্য রকমের ছিল এবং তাদের সে আচার আচরণকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটু অন্য ধরনের একটা সংস্কৃতি। বন্ধুগণ, আপনারা জানেন মধ্যযুগে শ্রী চৈতন্যকে অবলম্বন করে যে বৈষ্ণব সাহিত্য গড়ে উঠেছিল, বৈষ্ণব সংস্কৃতি গড়ে উঠেছিল, তা ছিল একটু ধর্মঘেঁষা। তারপরে বোরচণ্ডী দাস, দ্বিজচণ্ডী দাস, গোবিন্দ দাস, মুকুন্দ দাস, ভরতচন্দ্র, যে সমস্ত, তারপরে মঙ্গল কাব্যের লেখকগণ, তারা যে সমস্ত কাব্য রচনা করেছিলেন তা ছিল হিন্দু দেবদেবী কেন্দ্রিক। কিন্তু যখন এই দেশে মুসলমানদের প্রসার ঘটল, তাদের ধর্ম বিস্তার লাভ করল, তখন যদিও সাধারণ শ্রেণীর মুসলমানরা এবং হিন্দুরা তাদের আচার আচরণ, খাওয়া দাওয়া একই রকম ছিল, তবুও শাসক গোষ্ঠী যারা ছিলেন, মুসলিম শাসক গোষ্ঠী, তারা কিন্তু এটাকে ঠিক মনের দিক থেকে মেনে নিতে পারেননি। তাই তারা সবসময় চেষ্টা করতেন মুসলিমরা যাতে বাংলা সংস্কৃতিকে অনুসরণ না করে এবং তারা ফার্সি ভাষা এবং যে সংস্কৃতি তারা সঙ্গে করে এনেছিল শাসক গোষ্ঠী, সেই সংস্কৃতি অনুসরণ করে। এই নিয়ে কিন্তু ওই যুগে প্রথম বাংলা সংস্কৃতি এবং সাহিত্যের উপর, ভাষার উপর আঘাত নেমে আসে। এর একটা সামঞ্জস্য বিধান হয়েছিল, যেমন গোবিন্দ দাস, তারপর মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল, তাদের হাত ধরে চণ্ডীদাস, বোরচণ্ডীদাস, বৈষ্ণব কাব্যের ধারা প্রবাহিত হয়েছিল। সেই ধর্ম অনুসরণ করে, বৈষ্ণব ধর্মকে হিন্দু ধর্মকে অনুসরণ করে সেখানে কিছুটা স্থিত অবস্থা আমরা দেখতে পাই, সাম্যতা দেখতে পাই খনার সাহিত্যের মধ্য থেকে। খনা সর্বপ্রথম, তার মধ্যযুগে তার আবির্ভাব। তিনি সর্বপ্রথম বাঙালির যে কমন যে আচরণগুলো, যেমন কৃষিকাজের উপর খনার অনেক বচন আছে, অনেক কবিতা আছে, সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মেনে চলত। এবং খনার বহু বচন আছে, অনেক বিভিন্ন ক্ষেত্রে। কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত,
যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্য দেশ। এইরকম কবে কৃষি কাজ হবে, কবে হাল চালাতে হবে, সমস্ত কিছুই খনার বচনের মধ্যে ছিল। এবং খনাকে আমরা দেখতে পাচ্ছি তিনি ধর্মের থেকে সরে এসে একটা সার্বিক কাব্য বাংলার সাধারণ মানুষের জন্য উপহার দিয়েছিলেন, যেটা হিন্দু মুসলমান উভয় শ্রেণীর লোকেরা মেনে চলত। এরপর আমরা দেখতে পাই 1700 শতকের দিকে এসে বৈষ্ণব কাব্য এবং বৈষ্ণব সংস্কৃতি এতটাই স্প্রেড করে যে তাদের সেই কাব্যের সেই সংস্কৃতির ছোঁয়া থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য শাসক গোষ্ঠী আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তারা মুসলিম লেখকদেরকে অনুপ্রাণিত করেন মুসলিম কাব্য রচনা করার জন্য। এই অবস্থা আমরা দেখতে পাই আরাকান রাজসভার রাজকবি আলাউলকে। আলাউল তার পদ্মাবতী কাব্য রচনা করেন। এটাও একটা বলবো যে এখানেও কিছুটা হিন্দু ঘেঁষা, কারণ আলাউলের যে গুরু ছিলেন তিনি ছিলেন মাগন ফকির, তিনি হিন্দু ছিলেন, কাজে আলাউলের কাব্যে হিন্দু ইনফ্লুয়েন্স দেখা যায়। তারপরও একজন মুসলিম সর্বপ্রথম পদ্মাবতী কাব্য রচনা করে দেখালেন যে মুসলমানরাও কাব্য রচনা করতে পারে। তার কাব্যের একটা লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রত্যুষে বিহানে কমল দেখিয়া পুষ্প তুলিবারে গেলুম, বেলা উদনে কমল মুদনে ভ্রমরা দংশনে মইলুম, কুলের কামিনী ফুলের নিহনি কোলে নাই তোর সীমা, আরতি মাগনে আলাউল বনে জগৎ মোহিনী রামা। তো মধ্যযুগের কাব্য ঠিক এরকমই ছিল, এরকমই আমরা দেখতে পাই। কিন্তু এই যে বাংলা কাব্যের পরশে বাংলা সংস্কৃতি, এর বিরুদ্ধে কিন্তু আপনার অভিজাত হিন্দু শ্রেণী এবং মুসলিম শাসক গোষ্ঠী তারা কিন্তু উভয়ই বিরোধিতা করেছিল। এবং চরমভাবে যখন বাংলা ভাষা এবং সংস্কৃতি আঘাত নেমে আসলো, তখন বাঙালিদের মধ্য থেকে তার প্রতিবাদ আসলো। এবং সেই প্রতিবাদ সর্বপ্রথম কিন্তু একজন মুসলমান কবি তিনি করলেন। তার বাড়ি শতকের দিকে, খুব সম্ভবত 1740 বা 1760 খ্রিস্টাব্দের দিকে তার বোধহয় সন্দ্বীপে বাড়ি। আব্দুল হেকিম তিনি যে কাব্য রচনা করলেন, যে কবিতা রচনা করলেন, তা অত্যন্ত পরিধানযোগ্য। সেখানে তিনি হিন্দু মুসলমান উভয় পক্ষকে, যারা বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে বিরোধিতা করেছিল, উভয় পক্ষকেই তিনি আক্রমণ করলেন এবং প্রতিবাদ করলেন। সেই প্রতিবাদের ভাষাটি আমি আপনাদের অবগতির জন্য তুলে ধরছি। তার এই কবিতাটার নাম ছিল বঙ্গবাণী। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী, মারফত ভেদে যায় নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, দেশি ভাষা বিদ্যাজার মনে ন জোড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়, মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিততি। এই যে আব্দুল হেকিমের যে বয়ান, তার যে বঙ্গবাণী কবিতা, তার মধ্যে তিনি হিন্দু মুসলমান অভিজাত শ্রেণী যারা বাংলা সংস্কৃতিকে, বাংলা ভাষায় ঘৃণা করেছিল এবং তারা বলতো যে সংস্কৃত ছাড়া বাংলায় কোনো কাব্য রচনা করা, কোনো গ্রন্থ প্রণয়ন করা সম্ভব না, আর মুসলিম শাস্ত্ররা যেখানে বলতো ফার্সি ভাষা ছাড়া কোনো সাহিত্য রচনা করা সম্ভব নয়, এই উভয় পক্ষকে আক্রমণ করে আব্দুল হেকিম সেদিন ঘোষণা করলেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। শুধু তাই নয়, এই বঙ্গবাণীর মধ্য দিয়ে আব্দুল হাকিম এটাও বলে দিলেন যে যাদেরকে ভাষাটা পছন্দ হয় না, যাদেরকে বাংলা সংস্কৃতি পছন্দ হয় না, তারা এদেশে বাস করে কেন, তারা এদেশ ছেড়ে বিদেশে অন্য কোথাও চলে যাক। আজকে কিন্তু এই আব্দুল হেকিমের
মানে এটা অত্যন্ত পরিধানযোগ্য হয়ে দেখা দিয়েছে আমাদের সমাজের বুকে। তো বন্ধুগণ, আমার মনে হয় যে আজকে এ পর্যন্ত থাক। আমরা মধ্যযুগ সম্পর্কে আগামী দিন আরেকটু আলোচনা করব। তারপর আমরা কিভাবে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি আজকে ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছে সে সম্পর্কে আলোকপাত করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।